থেকে 3 জন চেঞ্জ হয়েছে, বাদ বাকি সবাই এখানে বসে আছে, সচিবালয়ে সবাই তারাই বসে আছে। একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না, পারে যে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 71 আমরা দেখেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি এসে আপনি বলেন তো 71 সালে 15 ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি, 16 ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো, এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে, 3.5 বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে। এখানেও একই জিনিস। 4 আগস্ট পর্যন্ত যে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে, টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তারা একদিন পরের দিন সকাল 10টায় শেখ হাসিনা আকাশে উড়াল দিয়ে চলে গেল, আর তাদের মাথায় শুভমূর্তি এসে ঢুকলো। এটা হয় রে ভাই, তারা সবাই ফেরত এটা হয়। তারা এখন অভিনয় করছে। অভিনয় কি করছে, যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে। এবং যদি এভাবে চলতে থাকে, যদি এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার, যাকে ফান্ড করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রামীণ নিয়ে এনজিও গ্রাম করছে, এরা যদি এটা যদি গুরুত্ব না দেয়, তারা ভাবে যে না কোনো সমস্যা নাই, সব সচিব আমার কথাকে বাস্তবায়ন করবে, যদি তারা মনে করে, আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে। আমি এই পর্যন্ত বললাম, সরি আমার কথা যদি কেউ কিছু মনে করে থাকেন, ধন্যবাদ মাসুদ খান। এনজিও এখন একটা কি গালি হয়ে গেছে। আচ্ছা রে বাবা, সরকারের বাইরে যারা তারাই তো এনজিও, এটা কি আলাদা কোনো জাতি? সরকারের বাইরে, সরকারের অফিসার ছাড়া বাইরে যেই আসুক না কেন তারাই তো নন গভর্নমেন্ট থাকে। সুতরাং এনজিও আর গভর্নমেন্টের মধ্যে এক হলো। এখন একটা অবস্থা হয়ে গেছে সব এনজিও খারাপ। এখন কি গণসংহতি আন্দোলনের সাকিব সাহেব বলবেন? আপনি চলে আসেন, আগে জোনে সাকিব সাহেব পাচ্ছি না, সাউন্ড আসে, এখানে সাউন্ড আছে। আপনারা কি সবার বক্তব্য আসলে দিচ্ছেন? সাউন্ড গেলে আমার মনে হয় যে 5টার সময় এই অনুষ্ঠান শেষ করার কথা সঞ্চালক যে তার প্রত্যয় এবং প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলেন সেটা সম্ভব হচ্ছে না, কারণ 5:05 বাজে, এই জন্য ঘড়িটা ঠিক খুব সংক্ষেপে। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ, যে লাইভটি দেখছেন, যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা যারা শুনছেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক সহ আরো অনেকেই আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। এবং আমি একটা প্রশ্ন উঠেছিল এখান থেকে, একজন ছাত্র বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা কি এটা একটা অগণতান্ত্রিক সরকার, আমরা নির্বাচিত হলেই একটা গণতান্ত্রিক সরকারের দিকে যাই, এইরকমটা ধারণা করাটা ঠিক না। অন্তর্বর্তীকালীন এই সরকারটি মোটেই কোনো অগণতান্ত্রিক সরকার নয়। সাংবিধানিকতা দিয়ে যদি কেবল গণতন্ত্র মাপেন তাহলে শেখ হাসিনাকে আপনাকে গণতান্ত্রিক সরকারে ধরে নিতে হবে। তিনি তো সাংবিধানিক ভাবে দেখিয়ে দিয়েছেন উনি কতটা গণতান্ত্রিক এবং সব আইন কানুন ঠিকঠাক আছে। আইন কানুন দিয়েও আবার তাকে প্রমাণ করা যাবে যে তিনি ঠিকঠাক নাই, কিন্তু এই মার্কেসটাই প্রধান নয়। সংবিধানে বলা হয়েছে, কিংবা আপনি যদি গত 1000 বছর ধরে এই গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের যত দর্শন চিন্তা আছে সেখানে দেখেন, জনগণ ক্ষমতার কেন্দ্র, এইটা প্রাথমিক স্বীকৃতি। তাহলে এটা যদি প্রাথমিক স্বীকৃতি হয়, সংবিধান আর সবকিছুই জনগণের অধীন। জনগণ যখন
একটা সরকার তার অত্যাচারী এবং স্বেচ্ছাচারী চরিত্রের কারণে জনগণের অধিকার যখন ক্ষুণ্ণ হয়ে ওঠে এবং জনগণের বিপুল অংশ যখন তার সমস্ত শক্তিকে উৎখাত করার মতো ক্ষমতা তৈরি করে, তখন ওইটা প্রাধান্যে কেবল আসে তা না, একটা সম্মতিতেও আসে, তখন ওইটাই গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রের জায়গায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে, রাজনৈতিক দল, শিক্ষার্থী, তাদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারকে আমরা সমর্থন দিয়ে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে। এখন এটা ঠিক যে প্রফেসর ইউনূস, যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে ছাত্ররা তার প্রাইমারি এমপ্লয়ার। ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছে, সেই অর্থে হয়তো তিনি বলে থাকতে পারেন, কিন্তু ছাত্ররা যে নামটা প্রস্তাব করবে এটাও রাজনৈতিক দলগুলো বলে এসেছিল। রাজনৈতিক দলগুলো এই কথাটা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকেই ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়েই আপনারা করেন, এরপরে রাজনৈতিক দলগুলো মতামত দেবে। এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে। সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন, কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের সমর্থনই আছে এবং এটা এখন সরকারকেও মনে রাখা দরকার। আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই, তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে, ওইটাই তার শক্তির জায়গা। এবং এই যে একটা ট্রানজিশন, উত্তরণ পর্ব চলছে, এই উত্তরণ পর্বে এই অবস্থাটা, অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি, তেমনি আমরা সকলের সমর্থনে সরকার আছে সেটা সরকারও মনে রাখে। এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার উভয় পক্ষে, তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো। এখন বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে রক্ত হয়েছিল। প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই রাষ্ট্র 53 বছর উল্টো স্রোতে হেঁটেছে। তার মানে 72 সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। একটা হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো, সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা বলে আরেক হাতে পুরোটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই, তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসেব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। 72 সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল। মাঝখানে হ্যাঁ 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তুলনামূলক ভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য হয়েছে। এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল, বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেটা যখন গ্রহণ করা হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার কারণে 111 এসছে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা, এটা সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে। বাংলাদেশের দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 15 বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে, আর একটা হচ্ছে 53 বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা 53 বছর ধরেই চলছিল। 72 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই ব্যবস্থাটা থাকলে
এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে গেল, পুরোটা যাবে না। এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। ৭১ সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপতন হলো, সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল। ৯০ সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো, সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো, এবং সেখানে এরকম একটা ফ্যাসিবাদ কায়েম হতে পারলো। তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জমিন তৈরি করেছে, ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল, দমনের কৌশল সবকিছুকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে। গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে, সেইভাবে নামিয়েছে, এবং এমন অবস্থা তৈরি হয়েছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে, ছাত্ররা যেটা সম্পন্ন করেছে, সেখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন, সেই ব্যবস্থাটার বদল করতে হবে। এইটা মানুষ বুঝে গেছেন, এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময়। এই চ্যালেঞ্জ আমাদের সামনে, যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে। ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতা, একটা স্পেস, একটা পরিসর তৈরি হয়েছে, এবং নতুন প্রজন্ম, বিশেষত ছাত্ররা, তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতা আসলেই পরিবর্তনটা হচ্ছে না। পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে, একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক। কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার কোনো পরিবর্তন ঘটছে। এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা, আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দল হিসেবে, এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে, কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে, এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা, যে কিভাবে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া, সেইটাকে মিট আপ করবে। কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি গণসংহতি আন্দোলন করি, আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত, কিংবা অন্য রাজনৈতিক দল, যে কোনো জোট, তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ। কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছেন, সেটা করাটাই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জের জায়গা। প্রতিপক্ষ এখনো ছাত্ররা হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমরা মনে করি না যে ছাত্র এখনো প্রতিপক্ষ হচ্ছে। ছাত্রদের মধ্যে থেকে কেউ রাজনৈতিক দল করতে চাইতেই পারে, সেটা যদি করে তাহলে তারা স্বতন্ত্র ভাবে করবে। এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল, সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল, একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছিল। তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে। দলীয় যদি কোনো কিছু করতে হয়, প্রত্যেকেরই অধিকার আছে, আলাদা করে সেটা করে। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস, ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমর্থন আছে। ওই ছাত্র জনতার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া, এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক ভূমিকা রাখা। আমার কথা শেষ করে আমি, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে সেই জায়গায় পৌঁছাবে, সেইটার জন্য একটা এমন গণতান্ত্রিক ডিসকোর্স কিংবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা, যেটার মধ্যে আমরা ওই পৌঁছানোর জায়গাটা সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ঐক্যমত্যটা খুবই দরকার। এটা রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের বোঝা দরকার। দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা অভ্যুত্থান অথবা প্রতি অভ্যুত্থান কিংবা অনেকে প্রতি বিপ্লব বলছেন, সেটা ঘটানোর সংখ্যাটা আছে। সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই সংখ্যা আছে বলেই এখানে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করার জায়গা, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে
বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটাও তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ। তাহলে আমরা যেটা জরুরি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন ভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, শিক্ষার্থী, ছাত্র সমাজ, এই সবটাইকে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি, আমরা কি কি করতে চাচ্ছি, কি করতে পারবো, তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হবে। রোড ম্যাপ কোন একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না, না এটা ফ্রম দি পলিটিক্যাল সাইড, না এমনকি শিক্ষার্থীদের জায়গা থেকে। কাজেই এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা যেখান থেকে আমরা রোড ম্যাপ ব্যাপারটা আমাদের স্পষ্ট হতে পারে। কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছেন, যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে এইখানে একটা 111-এর তৎপরতা করা হয়েছিল, এইখানে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে মাইনাস ফর্মুলার মধ্যে নিয়ে গিয়ে নানা কিছু করার কথা ছিল। সুতরাং যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো, সেই অভিজ্ঞতা যাতে তাদের নানান প্রশ্ন উত্থাপিত হবে যদি এমন কোন লক্ষণ দেখা যায়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে যে এই ধরনের কোন কাজ করা কিংবা কোন ইঙ্গিত কিংবা কোন ধরনের তৎপরতা তারা প্রশ্রয় দেবেন না, বরং তারা স্পষ্ট করবেন এঙ্গেজমেন্টের মধ্যে। আবার যে অভ্যুত্থানের শক্তি সৃষ্টি হয়েছে ছাত্র জনতা, যে ছাত্র জনতা চায় ব্যবস্থার বদল, সেটাকে যদি কোনো না কোনো ভাবে আমরা ভাবি যে না এগুলো সময়ের সাথে সাথে পুরনোটাই আবার জায়গা করে নিবে আগের মতো করে, 90-এর পরবর্তী যেভাবে ঘটেছে, এইবার বোধহয় সেটা বড় আকারে আমরা বাধার সম্মুখীন হব। কেননা এই বাংলাদেশের মানুষের যে ঐক্যটা এইবার ছাত্র জনতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যটাকে প্রতিপক্ষ বানানো রাজনৈতিক দলগুলোর জন্য বড় আকারের ভুল হবে।